সুপ্রিয় দর্শক, পুলিশ হলো জনগণের বন্ধু, বহুল প্রচলিত একটি কথা আমরা জানি। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে যখন আমরা তাকাই, রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় যায়, তখন পুলিশকে কিন্তু নানাভাবে ব্যবহার করা হয়। পুলিশ হয়ে ওঠে জনগণের বন্ধু নয়, রাজনৈতিক হাতিয়ার। কখনো বা আমরা দেখতে পাই যে নৈতিক অবক্ষয় আমরা দেখতে পেয়েছি। বর্তমান প্রেক্ষাপটের কথা যখন চিন্তা করি, তখন পুলিশের এই যে দুরবস্থা বা অসহায় অবস্থা, সেখান থেকে উদ্ধার পাবার জন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজন মনে করছে পুলিশের সংস্কারের। সেই সংস্কার আসলে কোথায় কোথায় প্রয়োজন, কিভাবে পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারবে, এর সব কিছু নিয়েই আমাদের আজকের নিউজ আওয়ার এক্সট্রা। সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবলি ইয়াসমিন। পুরো আয়োজন জুড়ে আছি নিউজ আওয়ার এক্সট্রা সহযোগিতায় ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার হাসপাতাল। আমাদের আজকের নির্ধারিত বিষয়, কেন পুলিশ সংস্কার প্রয়োজন, এটি নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন সম্মানিত অতিথি সাবেক আইজিপি নূর মোহাম্মদ। আপনাকে স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। জনাব নূর মোহাম্মদ, যে বিষয়টি নিয়ে একটু শুরু করতে চাই, যে আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি যে পুলিশের যে চেইন অফ কমান্ড সেটি ভেঙে পড়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে সক্রিয় যে পুলিশকে আমরা সবসময় দেখে আসছি, সেই অবস্থানে তাদেরকে দেখতে পাচ্ছি না। এই অবস্থা কেন হলো? ধন্যবাদ আপনাকে। একটা বিষয় যে পুলিশ, আমরা যদি মোটা দাগে চিন্তা করি যে পুলিশের কাজগুলো কি, শান্তি শৃঙ্খলা রক্ষা করা, অপরাধ দমন নিয়ন্ত্রণ, এইটি মূলত পুলিশের কাজ। আর পুলিশকে বলা হয় সিম্বল অফ ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স, মানুষের আস্থা ও ভরসার প্রতীক। একজন মানুষ যখন বিপদগ্রস্ত হয়, আমাদের দেশে শুধু না, দুনিয়ার সব জায়গায় আর আমাদের দেশে আপনি পুলিশকে পছন্দ করেন বা না করেন, যত আলোচনা সমালোচনা যাই থাক, আপনি কিন্তু পুলিশকে প্রথম স্মরণ করবেন যে আমাকে উদ্ধার করবে, আমাকে রক্ষা করবে। তো এই পুলিশের এই যে গত কিছুদিনে আমরা গত জুলাই আগস্টে যা দেখলাম, যে আমি বলি এটা ছোট এক ধরনের একটা সুনামির মতো হলো, যেটা সাইক্লোন কিংবা সুনামি যেটি বলেন, যে এখানে কোনো নো ওয়ার্নিং, নো ফোরকাস্ট, কোনো কিছুই ছিল না। তো এই ধরনের একটা ঘটনা ঘটবে এটা কেউ চিন্তা করতে পারে নাই। সুনামিতে যেমন আমরা দেখি কোনো ওয়ার্নিং থাকে না, ফোরকাস্ট থাকে না, এখানেও কিছু ছিল না। তো এই পুলিশ সৃষ্টির পর একটা অর্গানাইজ পুলিশ বাহিনীর সৃষ্টি হলো 1861-এ। এরপর থেকে কখনো আমার মনে হয় এই ধরনের ধাক্কা পুলিশ খায় নাই। যে আমরা বলি যে পুলিশের যে মূল কাজ যেটা থানা কেন্দ্রিক, থানা কখনো কিন্তু থানার দরজা বন্ধ হয় না। এই প্রথম আমরা দেখলাম থানার দরজা বন্ধ। দেশের মানুষ কোথায় যাবে? তো একটা ডিসিপ্লিন বাহিনী, চেইন অফ কমান্ড নিয়ে চলে। তো এই যে ঘটনাগুলো ঘটে গেল, অনেক কষ্টের ঘটনা, দুঃখের ঘটনা, ছাত্র জনতার অনেক মারা গেল, আহত হলো, চোখ অনেকের নষ্ট হলো। তারপর আমাদের পুলিশ বাহিনীরও প্রায় 42 জনের মতো সদস্য মারা গেল। অনেক সরকারি সম্পত্তি, ধন সম্পদ, এগুলো তো নষ্ট হলো, প্রপার্টি ধ্বংস হলো, স্থাপনা ধ্বংস হলো। তারপরে পুলিশের যে লজিস্টিক সাপোর্ট যেটা আমরা বলি, তো যেখানে গাড়ি, তারপরে ওয়্যারলেস, থানায় যেখানে বসে কাজ করবে, সবগুলো নষ্ট হয়ে গেছে। তো এই অবস্থায় এটা তো কোনো মানে কারো চিন্তার মধ্যে ছিল না। এই চেইন অফ কমান্ড, এই যে পুলিশ যারা মারা গেল এবং যারা আহত হলো, এবং পুরো বিষয়গুলো দেখে ওদের মধ্যে যে একটা ট্রমা, একটা যে যন্ত্রণা, এইটা কিন্তু আমরা অনেক সময় ধরে এটি চলতে দেখি। তো এখানে ওদের সামনেও যারা মারা গেল, কিংবা ওদের বন্ধুবান্ধব, ওদের নিকট জন অনেকে মারা গেল, আহত হলো, তারপরে যে একটা মানে যন্ত্রণা, ট্রমা, ওইটা তো একটা বড় কারণ এখন যেটা চলছে আর কি। আমরা দেখি যে থানাগুলো এখনও ভালোভাবে কাজ শুরু করতে পারে নাই। ট্রাফিক নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, রাস্তা দিয়ে পরিমাণ যেভাবে ট্রাফিক খুব মানে ইফেক্টিভলি কাজ করা দরকার, এইটা কাজগুলো হচ্ছে না। তো আমার মনে হয় এইগুলা তারপরে চেইন অফ কমান্ড নষ্টের যেটা বললেন, এটা আরেকটা বড় কারণ যেটা আমি মনে করব, যে পুলিশ তো একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে কাজ করে। আমরা বিগত সবাই যেটা আমরা দেখে আসছি, যে কিছু সংখ্যক পুলিশ কর্মী তারা খুব ফোকাস ছিল, অন্যরা ফোকাস ছিল না। এটা কারণ একটাই ছিল, তারা সরকারের দলের খুব কাছাকাছি থাকার কারণে ওরা ওই সুযোগটা পেয়েছে। এটা নিয়ে অনেকের মধ্যে নানা রকমের একটু মানে
ফ্রাস্ট্রেশন, হতাশা এগুলো ছিল। একটু জানতে চাই, এই যে আপনি বলছিলেন যে প্রায় ৪২ জন পুলিশের প্রাণহানি হয়েছে, সেই সাথে আমরা জানি যে সারা বাংলাদেশে মোটামুটি থানাগুলোর উপর যে হামলা, একেবারে স্পষ্ট করে যদি বলতে চাই, রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকার থানা পরিষদ পুলিশের 224টি স্থাপনা জ্বালিয়ে দেওয়া হয়েছে, এর বাইরে ভাঙচুর করা হয়েছে 236টি পুলিশের স্থাপনা, বেশ কিছু থানা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই যে আক্রোশ, এই যে ক্ষোভ, এটিকে শুধুমাত্র ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করা হয়েছে, শুধুমাত্র সেজন্যই কি এই আক্রোশের প্রতিফলন আমরা দেখতে পেয়েছি? না, এখানে বিষয়টা আমি যদি আমার ভাবনার জায়গা থেকে বলি যে আমাদের দেশে পুলিশের প্রতি একটা ক্ষোভ আছে মানুষজনের। এটা পুলিশে যারা জয়েন করে তারাই এই একটা স্টিগমা, একটা দাগ নিয়ে জয়েন করে। যেমন পারসেপশন থেকে পুলিশের যে নেগেটিভ, পুলিশ এই নেগেটিভ পারসেপশন নিয়ে পুলিশে জয়েন করে, পুলিশ বাহিনীর সদস্যরা, এবং এটা নিয়ে অনেক বছর চাকরি করার পরে ডাক্তার নিয়ে কিন্তু রিটায়ারমেন্টে যায়। তো এইবারে যেটা হলো, এটা আরেকটা কারণ ছিল। এই কারণটা হলো এই যে আমাদের লাস্ট রিজিমে লাগাতার 15 বছর আমাদের আগের সরকার ক্ষমতায় ছিল, এটা থাকাতে যেতে হয়েছে আমাদের পুলিশ বাহিনীর বিভিন্ন স্তরে কর্মকর্তা কর্মচারী যারা ছিল তাদের মধ্যে নানা ধরনের একটু হতাশা, যেটা আগে বললাম ফ্রাস্ট্রেশনটা ছিল, ওইটা ছিল। তো এর মধ্যে আমরা যেটা বলি, এটা কেন হলো, কারণটা হলো যে আমরা গুলির বিষয় যেগুলো আসে, যে আমরা যখন চাকরিতে আজ থেকে 20 বছর 25 বছর আগে যেটা দেখতাম যে আমাদেরকে বলা হয়তো গুলি করা যাবে না, গুলি করবে মানে নানা ধরনের ইনকোয়ারি হবে। কিন্তু এখন যেটা গত 15 বছরই যেটা দেখা গেল যে আপনি পুলিশের হাতে অস্ত্র দিয়েছেন, অস্ত্রটা কীভাবে চালাবে এটা কিন্তু একটা পার্টিকুলার ড্রিল আছে, ওইটা পুলিশ একাডেমি কিংবা পুলিশ ট্রেনিং ইনস্টিটিউটগুলোতে শেখানো হয়। যে আপনি গুলি করার আগে আপনি ওইখানে মাইকে অ্যানাউন্স করবেন যে যদি বেআইনি জড়তা হয় কিংবা কোনো এরকম প্রসেশন হয়, তাদেরকে একটা কশনারি একটা সিগন্যাল দেবেন যে আপনারা কোনো ঝামেলা করবেন না, আপনারা চলে যান এখান থেকে। এটি হলো মাইকে একটা অ্যানাউন্সমেন্ট করা হয়। তারপর যদি আপনি না হয় তো লাঠি চার্জ করবেন, পুলিশের যে লাঠি ঢাল এইগুলা। তারপরে আপনার পরবর্তী সময় আপনি শটগান, আর এক্সট্রিম কেসে আপনি যে লেথাল ওয়েপন যেগুলো নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, তো নর্মালি এগুলো পুলিশ ইউজ করে না। তো এইবার যেটা দেখা গেছে, আপনি রংপুর থেকে দেখেন যে 10 মিটার দূর থেকে নাকি গুলি করা হয়েছে এবং তার পুরো শরীরে, এবং সবাই দেখেছে সেই দৃশ্যটা, দেখেছে। তো এইটা কিন্তু পুলিশের কাজ না। পুলিশ মানে আর্মিদেরকে আমরা বলা হয় একটা টার্গেট দেওয়া হয় টু শুট, পুলিশ নট টু শুট। পুলিশ যেগুলো এই মানে ওয়েপনগুলো দেওয়া হয় যে একজনকে যদি পুলিশ মানে দূর থেকে আপনি দু একটা ছোটা গুলি লাগতে পারে, একটা ছোটোখাটো ইনজুরি হবে, একটু ভয় পাবে, এটা কিন্তু মারা যাওয়ার কোনো সম্ভাবনা নাই। তো এইবার যেটা হচ্ছে খুব কাছে থেকে গুলিগুলো করা হয়েছে, এবং আপনি বলছিলেন যে অনেকের দৃষ্টি শক্তি নষ্ট হয়ে গেছে, অনেকের চোখ নষ্ট হয়েছে, শত মানুষের আবার অনেক তো অক্ষম, হাত পা কাটা গেছে, কেটে ফেলতে হয়েছে। এখন যে এটার কারণটা হলো যে পুলিশ কেন গুলি করবে এইভাবে। তো এখানে এই 15 বছরের যেটা আমরা যেটা যদি আমি এই যেটা বললাম যে আমাদের চিন্তার জায়গা থেকে যদি আমরা বলি যে মিছিল দেখা মানেই গুলি করার নির্দেশ, আগে কোনো ধরনের আপনি কশনারি কোনো সিগন্যাল না, কোনো অ্যানাউন্সমেন্ট না, যে বিরোধী পক্ষ বের হওয়া মানেই গুলি করা, কোনো এখানে মাইকে অ্যানাউন্সমেন্ট নাই, লাঠি চালানো কিংবা ডাল লাঠির কোনো ব্যবস্থা নাই। তো এইভাবে করে করে তাদেরকে এই যে ট্রিগার হ্যাপি করে দেওয়া হয়েছে। তো এই জন্য এবার এই যে যখন এই আন্দোলনের সময় এই গুলিগুলো ওরা মানে নিজের ইচ্ছা মতো গুলিগুলো করছে। অর্থাৎ আমি শুরুতে যে কথাটি আসলে বলছিলাম যে আমরা স্বাধীনতার পর থেকেই ক্ষমতার নানান পট পরিবর্তন হয়েছে, নানান পালাবদল ঘটেছে, কিন্তু পুলিশকে সবসময় প্রভাবিত হতে দেখা গেছে। বিশেষ করে আপনি গত 15 বছরের কথা যখন বলছিলেন, যে সেই 15 বছরে পুলিশ রাজনীতি দ্বারা এতটা প্রভাবিত কেন হলো? আপনার কাছে কি মনে হয় এই প্রভাব থেকে কেন বেরোতে পারলো না, কেন জনগণের উপর এভাবে গুলি চালাতে হলো? না, একটা বিষয় যেটা যে পুলিশ তো কোনো ইন্ডিপেন্ডেন্ট কোনো অর্গানাইজেশন না। পুলিশ এ পর্যন্ত আমরা যেটা দেখে আসছি,
আমরা পাকিস্তান আমলে দেখলাম এবং এই আমাদের 53 বছরে যেটা দেখে আসছি, পুলিশ বরাবরই পলিটিক্যাল পার্টি এবং রাজনীতিবিদ যারা এবং সরকারি দলে যারা থাকে তাদের দ্বারা পুলিশ নানাভাবে প্রভাবিত। তো এটার কারণ একটা হতে পারে যে একটা মানে আপনি সিস্টেমের মধ্যে থেকে, একটা কাঠামোর মধ্যে থেকে আমি যদি আমার কাজটা আমি পেশাদারিত্বের সাথে করতে না পারি, আমি যদি বলতে না পারি যে আপনার অবৈধ বেআইনি আদেশটা আমি মানব না, এটা যদি আমি বলতে না পারি, আমি যদি না করতে না পারি, তাইলে তো আমার এটাই হবে। তা আমি কেন না করতে পারি না? কেন না করতে পারেন একজন পুলিশ কর্মী? শুধু পুলিশ কর্মী না, আমাদের দেশের তো আপনার অনেক প্রতিষ্ঠান আছে, অনেক দামি দামি অনেক খানদানি প্রতিষ্ঠান আছে। আমরা 15 বছরে কাউকে তো মানে কথা বলতে দেখি নাই। এই কথা না বলার যে একটা সংস্কৃতি, এটার জন্য এটা হয়েছে। যেমন ধরেন এত প্রতিষ্ঠানের মধ্যে এখন আমরা পুলিশকে কেন দেখি সামনের কাতারে? যে পুলিশ যেটা ইজ দ্য অনলি ভিজিবল ফোর্স অফ দ্য গভর্নমেন্ট। সরকারের একটা দৃশ্যমান বাহিনী হলো পুলিশ। যদি আপনি একজনকে লাঠি মারতে হবে, আপনার পুলিশ লাগবে। যদি আপনার একটা প্রসেশন ভাঙতে হবে, পুলিশ লাগবে। যদি আপনাকে বিক্ষোভ দমন করতে হয়, তাহলে পুলিশ লাগবে। তো বিরোধী মতপথ যদি দমন করতে চান, তাহলে পুলিশ ছাড়া আপনার তো কোনো বিকল্প নাই। তাহলে পুলিশকে এইভাবেই আমরা বিগত সময় আমরা দেখে আসছি এবং এইভাবেই পুলিশ ওরিয়েন্টেড হয়েছে যে আই ক্যান সে নো টু মাই পলিটিক্যাল মাস্টার। পলিটিক্যাল মাস্টার আমাকে যেটা বলবো এটাই আমার হা করতে হবে। এই জন্যই এখন সংস্কারের কথাটা এত জোরালোভাবে আসলে এসেছে। একজন দর্শক আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, তার প্রশ্নটি একটু নিয়ে আসতে চাই। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এটা নিউজের নিয়মিত আয়োজন নিউজ আর এক্সট্রা। আপনারা কে বলছেন, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি করবেন? আমি মোহাম্মদ নুরুজ্জামান মামুন বলছি। আমি বলবেন, আপনাকে শুনতে পাচ্ছি। জি, আমি মোহাম্মদ নুরুজ্জামান মামুন বলছি, কিশোরগঞ্জ কটিয়াদি থেকে। জি, আমি স্যারের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আমি স্যারের কাছে আমার প্রশ্ন যে স্যার যখন আইডিবি ছিলেন, ওনার আমলে আমরা দেখেছি কমিউনিটি পুলিশিং চালু করেছে, বিট পুলিশিং চালু করেছে, অনেক জায়গায় বাংলাদেশে মডেল টানা হয়েছে। তো এই পর্যায়ে যখন বাংলাদেশের এই পুলিশ বাহিনীর সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, স্যারের পক্ষ থেকে এখানে কোনো ধরনের সংস্কারের নীতিমালা বা কোনো ধরনের প্রস্তাবনা এই অন্তর্বর্তী সরকারের কাছে আছে কিনা? থাকলে আমরা কতদিনের মধ্যে, এটা কেমন সময়ের মধ্যে আমরা জানতে পারি? অসংখ্য ধন্যবাদ মামুন, আপনি থাকেন আমাদের সঙ্গে, আপনার প্রশ্নের উত্তর নিব। জনাব নূর মোহাম্মদ, প্রশ্নটি শুনছিলেন, আপনার প্রস্তাবনা বা আপনার মতামত সংস্কারের ব্যাপারে আছে কিনা? না, একটা বিষয় যেটা মানে সংস্কার নিয়ে আমরা যে কথাগুলো বলি, এটি কিন্তু একটা কন্টিনিউয়াস প্রসেস। জি, আপনি এখন সংস্কার করে দিলেন এবং এটা নিয়েই আপনার তো চলবে না, এটা প্রতিনিয়ত কিন্তু এটা চালায় যেতে হবে। সংস্কার বলতে আমরা এইটাই বুঝি যে ধরেন একটা পুলিশ বাহিনীর সদস্যরা যারা চাকরিতে আসে, এইটা নিয়ে কথা হচ্ছে নানাভাবে, যে এখানে রিক্রুটমেন্ট যেগুলো হচ্ছে, তারপর প্রমোশন যেগুলো হচ্ছে, তারপরে পোস্টিং যেগুলো হচ্ছে, এগুলো নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে। এখানে টাকা পয়সা দেওয়ার বিষয় আসে, নানাভাবে ইনফ্লুয়েন্স করার কথাগুলো আসছে। এগুলো কিন্তু ওপেন আমাদের দেশে, শুধু পুলিশ না, সব জায়গায়। তো এখানে একটা যদি পুলিশ কমিশন হয়, যদি সংস্কার হয়, তাইলে এখানে একটা বিষয় দাঁড়াবে যে এইখানে যে নিয়োগ হবে স্বচ্ছতার ভিত্তিতে, এবং যেখানে আপনার প্রমোশন হবে, পোস্টিং হবে স্বচ্ছতার ভিত্তিতে। এখানে ট্রান্সপারেন্ট ওয়েতে যদি আপনি করেন, তাহলে কোনো কথা হবে না। আর পোস্টিং প্রমোশনের ক্ষেত্রে আপনার এখানে যোগ্যতার ব্যাপার, শিক্ষার ব্যাপার, আপনার অভিজ্ঞতার বিষয় আছে, আপনার কম্পিটেন্সের বিষয় আছে, এগুলো দেখেই কিন্তু মানে প্রমোশন হয় এবং পোস্টিং হয়। যদি সংস্কার হয়, তাহলে এই বিষয়গুলো দেখা হবে। আর নাম্বার 2 যেটা আসতে পারে, যে পুলিশে অনেক কমপ্লেইন হয়, পুলিশের নানা ধরনের আপনার মানুষের প্রতি অন্যায়, অবিচার, অত্যাচার, এইগুলা পুলিশ সম্পর্কে বরাবরই এটা আমরা শুনে আসছি। তখন বলা হয় যে পুলিশ নিয়ে যদি এই ধরনের কোনো অভিযোগ হয়, তাহলে এই তদন্ত করে পুলিশ। তো এইখানে তদন্তের রেজাল্টটা মানুষজনের কাছে একটা প্রশ্ন, যেহেতু পারসেপশনটা পুলিশটা ভালো না, স্বচ্ছ হয় না। তো এখানে আপনি যদি সংস্কার করেন, এখানে পুলিশ কমপ্লেইন একটা কমিশন হতে পারে, যে এরকম একটা কমপ্লেইন শোনার জন্য একটা কমিশন থাকবে, ওনারা শুনবেন, শুনে ওনারা
তদন্ত করবেন, তথ্য অনুসন্ধান করবেন, তারপর ব্যবস্থা করবেন। তো এইটা হতে পারে। জি জি জি, এটি আপনার প্রস্তাবনা। রাজনীতির প্রভাব নিয়ে যেহেতু কথা হচ্ছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে আপনার একটি মন্তব্য তুলে ধরতে চাই যে তিনি ডিপার্টমেন্টের 12টা বাজিয়েছেন। এই বিষয়টি নিয়ে যদি একটু কথা বলতে চাই আসলে। না, এটা ঠিক যে আমি এবং আমরা সবাই যেটা মনে করি একটা সিস্টেমের মধ্যে একটা ধরেন আমাদের তো ভালো সিস্টেম আছে, মন্দ সিস্টেমও আছে। একটা মন্দ সিস্টেমেও কাঠামোর মধ্যে যদি একটা ভালো মানুষ থাকে তাহলে কিছুটা মানে ভালো করে নিতে পারে। তার প্রফেশনাল তার পেশাদারিত্বের জন্য বলেন কিংবা তার ভালোত্বের জন্য বলেন, কিন্তু ভালো মানুষের জন্য বলেন, প্রতিষ্ঠানটা ভালো থাকার চেষ্টা করে। কিন্তু আমাদের বিগত সবাই যেটা দেখলাম, আপনার পত্রপত্রিকায় আমরা বিভিন্ন সময় যেটা দেখে আসছি, পুরো একটা প্রতিষ্ঠানকে ভালোভাবে চালানোর জন্য যে যোগ্যতা, যে দক্ষতা দরকার ছিল, এটা তাদের মধ্যে আমরা দেখিনি। এর মধ্যে একটা কথা আমি একটা উদাহরণ দিই আমি, যে আমাদের পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির মিটিং আমি একাধিকবার আমাদের ওই সাগর রুনি সাংবাদিক দম্পতি এই মাদাকিসটা আমরা সবাই পত্রপত্রিকায় আমরা দেখি যে 111 বার ওইটা টাইম বাড়ানো হয়েছে। তা আমি ওই মিটিংয়ে বললাম এটা আপনারা শেষ করছেন না কেন, একাধিকবার, যে এখানে একজন পুলিশ কর্মী যখন কোনো তদন্ত করেন, এখানে তো আইনগতভাবে কেউ এখানে ইন্টারভেন করতে পারে না, ইন্টারফেয়ার করতে পারে না। এখানে আপনার কোনো সিনিয়র কর্মকর্তা ইভেন আইজিপিকেও এখানে ইন্টারভেন করার কোনো সুযোগ দেওয়া হয় না। একজন সাব ইন্সপেক্টর কিংবা একজন ধরেন ইন্সপেক্টর তদন্ত করলো, যে রিপোর্টটা দিবে দ্যাট ইজ ফাইনাল। তারপরে যদি আপনার কোনো এটা নিয়ে অভিযোগ থাকে তখন আপনি সিনিয়র কর্মকর্তা ওদের কাছে অভিযোগ করতে পারেন, এটা নিয়ে একটা ওরা ইনকোয়ারি করে ব্যবস্থা নিবে। তো এখানে যেটা বললাম যে আমি ওই মিটিংয়ে আলোচনা করে বললাম যে এখানে আপনারা যেটি তদন্তে আসছে এটা প্রকাশ করেন, প্রকাশ না করলে নানা কথা হবে, গুজব হবে, ডালপালা গজাবে, কিন্তু এটা পারা যায়নি। একজন দর্শক আছেন, তার প্রশ্নটা একটু নিয়ে আসতে চাই। দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রাতে। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি আব্দুল ওহাব মন্ডল রাজবাড়ী থেকে বলছিলাম। জি বলবেন। আমার স্যারের কাছে প্রশ্ন, স্যার যখন আইজিপি ছিলেন উনি অনেক পদক্ষেপ নিয়েছেন দেশের জন্য, দেশের সাধারণ মানুষের জন্য উনি অনেক পরিশ্রম করতেন। স্যারের কোনো পরিশ্রমই কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের দ্বারে পৌঁছায় না। স্যার এখনো আইজিপি হিসাবে একজনই আইজিপি আমরাকে দেখতে পাচ্ছি, উনি বিভিন্ন মিডিয়ায় আসেন এবং কথা বলেন। ওনাকে ধন্যবাদ, যেহেতু উনি আমার একজন প্রিয় ব্যক্তিত্ব। আপনাকেও ধন্যবাদ। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না, আমার প্রশ্ন এইখানে যে পুলিশ সংস্কারের দরকার। একটু আগে আমি থানায় ফোন করছিলাম, আওয়ামী কিছু সন্ত্রাসী আমার বাড়ি আক্রমণ করছে। এখনো পুলিশকে প্রশ্ন ফোন করার পরে এখন পর্যন্ত কোনো পুলিশ তার সঠিক ভূমিকা পালন করতে পারেনি। এই মুহূর্তে আরো একজন দর্শক আমাদের সঙ্গে আছেন, তার ফোনটি নিয়ে আসতে চাই। দর্শক স্বাগত, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। জি, আমার নাম হচ্ছে রানা শেখদার, আমি কিশোরগঞ্জ পাকুন্দে থেকে বলছি। জি। তো স্যারের কাছে আমার প্রশ্ন, বিগত আন্দোলনে সারা দেশে যে কয়েকজন পুলিশ নিহত হয়েছে তাদেরও তো পরিবার আছে, তারা কি আদৌ ন্যায় বিচার পাবে কিনা? আরেকটি প্রশ্ন হচ্ছে, বর্তমান সরকার যদি পুলিশ সংস্কার বিষয়ে কোনো কমিশন গঠন করে তাহলে সেই কমিশনে যদি স্যারকে রাখা হয় তাহলে সকল অশুভ শক্তি ডিঙিয়ে স্যার কি পুলিশ সংস্কারের জন্য স্বাধীনভাবে কাজ করতে পারবেন কিনা? এই দুটি প্রশ্ন স্যারের কাছে। আপনাকে ধন্যবাদ, থাকুন আমাদের সঙ্গে, আপনার প্রশ্নের উত্তরটি নেব। স্যার, আপনি দুটি প্রশ্নই আসলে শুনছিলেন। পুলিশরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা মৃত্যুবরণ করেছে, তাদের পরিবারও তো আছে, তারা কি ন্যায় বিচার পাবে? না, ন্যায় বিচার তো মানে সবাই পাবে, ন্যায় বিচার পাবে না কেন? এটা তো আমাদের বর্তমান ক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্ট বিষয়গুলো তো চিন্তাভাবনা করছেন, দেখছেন। যারাই ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা মৃত্যুবরণ করেছে তাদের বিষয়গুলো তো ওনাদের চিন্তার মধ্যে আছে আর কি। তো একটা বিষয় যেটা হয়,
একটু আগে আরেকজনে যে প্রশ্নটা করলেন, একটা কমিউনিটি পুলিশিং এর কথা বললেন, যে কমিউনিটি পুলিশিং এর একটা স্লোগান হলো পুলিশই জনতা, জনতাই পুলিশ। তো এটা মানেটা হলো, ধরেন পুলিশের কাজ করবে সবচেয়ে বড় বিষয় যেটা আমরা মনে করি, মানে একটা এঙ্গেজমেন্ট, সম্পৃক্ততা। মানে পুলিশ মানে জনগণের সাথে থাকবে, জনগণের সাথে থেকে কাজ করবে। এই জন্য অনেক দেশে পুলিশের, যেমন ব্রিটেনে পুলিশরা দেখেন অস্ত্র ক্যারি করে না, যে জনগণের সাথে থাকবে, জনগণকে নিয়ে তাদের কাজ। তো এই যে কমিউনিটি পুলিশিং যখনই পলিটিক্স ভিতরে ঢুকে গেল, তারপরে এই কমিউনিটি পুলিশিং আসল যে উদ্দেশ্য নিয়ে এটা করা হয় ওইটা থাকলো না। পলিটিক্যাল এলিমেন্ট যারা, পলিটিক্যাল লিডার যারা, ওইটা ওনারা এত পদ থাকার পরে এখানে সভাপতি হওয়া লাগে, সেক্রেটারি হওয়া লাগবে, তাহলে তো এটার যে আপনার যে হিস্ট্রি, ঐতিহ্য, এটা থাকলো না, ওইখানে পলিটিক্স ঢুকে গেল আর কি। স্যার, আরেকটি প্রশ্ন ছিল যে পুলিশের যে সংস্কার কাজ করা হবে সেখানে যদি আপনাকে যুক্ত করা হয় সেক্ষেত্রে না, সংস্কার তো এটা ওনারা দেখবেন কে কি করবে না করবে, এটা মানে এখন যে অ্যাডভাইজার এবং মিনিস্ট্রি আছে, মিনিস্ট্রি সিদ্ধান্ত নেবেন কারা কি করবেন না করবেন। তবে একটা জিনিস এইখানে সংস্কার নিয়ে তো খুব অনেক কথা হচ্ছে, যে আমরা 2007-08-এ মানে ইউএনডিপি ওরা আমাদেরকে ওই সাপোর্টটা দিত আর কি। তো তখন আমরা এই প্রথম 1.5 বছর ভালো কাজ হয়েছে, তারপরে 6 মাসে আবার যতটুকু মনে হয় পরের দিকে মিনিস্ট্রি থেকে এটা আমরা, তখন কেয়ারটেকার গভর্নমেন্ট, কিন্তু যে সাপোর্টটা দেওয়া দরকার, যেভাবে প্রথম 1.5 বছর যেভাবে কাজ হচ্ছিল, পরের দিকে এটা মনে হলো যে ওনারা এখন এই যে মানে ছেড়ে দিয়েছেন, এবং ফর নেক্সট গভর্নমেন্ট, যে পরের গভর্নমেন্ট এসে তারা সেটিকে চালিয়ে নেবে। এটা আর কোনো ফার্দার কিছু দেখি। অর্থাৎ 2007 এবং 2008 সেটি নিয়ে কিছুটা কাজ Right, হয়েছিল। তারপরে তো আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতা আসার পরে তারপরে এটা নিয়ে কিছুদিন দু একটা মিটিং হয়েছে, কিন্তু ফার্দার কোনো প্রসিড করে না আর কি। স্যার, বলা- মানে এটা কোনো মিনিংফুল কোনো মানে রেজাল্ট আমরা দেখি না আর কি। বলা হয়ে থাকে যে আওয়ামী লীগের সময়ে সবথেকে বেশি পুলিশ কলুষিত হয়েছে। আপনি নিজেও সেই দলের নির্বাচিত একজন পার্লামেন্ট মেম্বার ছিলেন, সেখান থেকে স্যার জানতে চাইবো যে কিভাবে এই সময় বা কেন এই সময় এত বেশি কলুষিত হলো। না, এখানে একটা বিষয় আছে যে আমরা আগেও যেটা বললাম, পুলিশ তো আমরা এই শুরুতে যেটা বললেন, পুলিশ সম্পর্কে ভালো কিছু কথাবার্তা আমরা বলি, যে খালি সবাই তো রাবণ বানায় এত লাভ নাই, পুলিশের ইতিহাস ঐতিহ্য তো অনেক ভালো আছে। তো মুক্তিযুদ্ধের প্রথম যে গুলিটা ফুটেছিল, এটা কিন্তু রাজাবাগ থেকে পুলিশে ফুটাইছিল। তো এখন এইগুলা ওদের সামগ্রিক কর্মকাণ্ডে, যে এখানে একটা সবচেয়ে বড় বিষয় যে পলিটিক্যাল উইল, যদি পলিটিক্যাল উইল থাকে তাইলে পুলিশ ভালোভাবে কাজ করতে পারবে, পেশাদারিত্বের সাথে কাজ করতে পারবে। আর যদি পলিটিক্যাল উইল না থাকে তাইলে আমরা আলাপ আলোচনা কথাবার্তার মধ্যে আমাদের থাকতে হবে। তো এখানে গত 15 বছরই যেটা বললেন, যে প্রত্যেক গভর্নমেন্টের সময় আমরা দেখেছি, যেমন যে কয়েকটা নাম আমরা শুনি যে পুলিশের ফোকাস ছিল এই গত কয়েক বছরে, ওরা কিন্তু আগে একটা সময় ওদের কোনো চাকরি ছিল না। এখন ওরা ফোকাস ছিল, ওরা মনে করেছে যে এই গভর্নমেন্টকে আমি যদি টিকায় রাখতে পারি আমি সার্ভাইভ করব, আর যদি টিকায় রাখতে না পারি আমি সার্ভাইভ করব না। আর অর্থাৎ পুলিশও ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছিল এই Right, গভর্নমেন্টের উপরে। একদম টোটালি। তো এখন যদি এইরকম একটা পুলিশ, বাংলাদেশ পুলিশ আমার মনে হয় এই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটা প্রতিষ্ঠান, কারণ এত প্রয়োজনীয় প্রতিষ্ঠান আর নাই কিন্তু। স্যার, এটা কি হয়েছে যে পদায়ন থেকে শুরু করে বা নিয়োগ থেকে শুরু করে সেসব জায়গায় যে ত্রুটি বিচ্যুতি ছিল সেখান থেকে কি এ ধরনের সব জায়গায় এত নির্ভরশীলতা? পলিটিসাইজড হয়ে গেছে, যেমন একটা পোস্টিং হবে, একটা প্রমোশন হবে, এক্ষেত্রে এত বেশি ভিক্টিমাইজ হয়েছে যে ছেলেরা এত ভিক্টিমাইজ হয়েছে, ওরা কি করবে, ওরা তো বাইরেই চলে গেল। এবং যারা ভিতরে থেকে অনেকে ভিক্টিমাইজ হয়েছে, কেন তখন দেখতাম নানা ধরনের কথাবার্তা হতো, যে একটা মানে খুব সহজ একটা ট্যাগ, যে জামাত শিবির কিংবা অন্য দলের সাথে সম্পৃক্ত। তো একটি স্বাধীন দেশে অন্য দলের সাথে সম্পৃক্ত হলে সে চাকরি করতে পারবে না কেন, এখানে ভালো পোস্টিং হবে না কেন, প্রমোশন হবে না কেন? তো এইগুলো নানা বিষয় এখানে কাজ করেছে আর কি। আরেকটি বিষয় একটু জানতে চাই, সেটি হচ্ছে যে আমরা অনেক সময় দেখতাম যে ট্রাফিক পুলিশিং যারা আছে আর কি,
ট্রাফিকে যারা কাজ করছেন তাদেরকে একটি সুনির্দিষ্ট টার্গেট ধরিয়ে দেওয়া হয়, দুর্নীতি মানে টার্গেট বিষয়টা আসলে পুলিশের মধ্যে যদি ধরিয়ে দেওয়া হয়, সেখান থেকেও তো আসলে এই যে দুর্নীতি বা সেখান থেকেও তো আসলে যে ঘুষ মানুষের সেই ক্ষোভের জায়গাটুকু নিয়ে যদি একটু বলতেন স্যার। না, এটা যেটা বললেন যে পুলিশের ট্রাফিকের কাজটা কিন্তু মানে আমরা যদি কম্পেয়ার করি অন্য অন্য মানে পুলিশ ইউনিটে যারা কাজ করে, ট্রাফিকের কাজটা কিন্তু পুরো পুলিশের কাজই খুব কঠোর, মানে 24 আওয়ার্সই তো ওরা কাজ করে। তে ট্রাফিকের কাজটা আরো কঠিন, এই রোদ বৃষ্টির মধ্যে কাজ করে। টার্গেটের কথা যেটা বললেন এটা ঠিক না। এটা অনেক সময় যেটা হয় যে ওদের কিছু মামলা মোকদ্দমার বিষয় থাকে, যে তুমি এতগুলো মামলা করবে, এগুলো ওদেরকে একটা দায়িত্ব দেয়া হয়, অনেকে একটু রিল্যাক্স থাকে, কাজকর্ম করেন, এই জন্য কিছু এটা হতে পারে। সেটার ভুক্তভোগী কি সাধারণ জনগণ হচ্ছে না? যদি তাদেরকে এই ওইটা তো মামলা দিবে, তো যারা মানে ট্রাফিক রুল ভায়োলেট করবে ওদের এগেইনস্টে মামলা দিবে, গাড়ির ফিটনেস সার্টিফিকেট নাই ওদের ফেল করছে ওদের এগেইনস্টে মামলা দিবে। তো এটা তো যাদের মানে আইনি দৃষ্টিকোণ থেকে যারা ডিফল্টার তাদের এগেইনস্টে ব্যবস্থা নেওয়ার বিষয়গুলো এখানে বলা হয়। কিন্তু এটা যেটা টার্গেট দেওয়া হয় এটা ঠিক না। এটা বোধহয় একটু কথাটা মানে অনেকে বোধহয় একটু মানে টুইস্ট করে কথাটা বলে, আমার মনে হয়। স্যার, জানতে চাইবো যে জনবান্ধব পুলিশ, একেবারে স্বাধীন পুলিশ বাহিনীর কথা যদি বলি, রাজনৈতিক প্রভাব মুক্ত পুলিশ, জনগণ এটি দেখতে চায়, আমরা সকলেই এই পুলিশ বাহিনীকে আসলে দেখতে চাই, সেখানে কোথায় কোথায় সংস্কার প্রয়োজন আপনার অভিজ্ঞতার আলোকে জানতে চাইবো। এটা একটু আগেও যেটা বললাম, এখন ওনারা সংস্কার মানে তো পুরাটাই করতে হবে, আপনি শুরু থেকে একদম শেষ পর্যন্ত। শুরুটা মানে পুলিশের আপনি রিক্রুটমেন্ট থেকে শুরু করে তারপর রিটায়ারমেন্ট পর্যন্ত কীভাবে পুলিশ কাজ করবে, তারপরে জনগণের সাথে তাদের রিলেশনটা কেমন হবে, সম্পৃক্ততা কেমন হবে, এঙ্গেজমেন্টে কী হবে, এই টোটাল বিষয়গুলো নিয়েই কিন্তু সংস্কার করতে হবে। তো এখন যেটা এই 7-8 যে কথাগুলো হলো, সংস্কারের যে বিষয়গুলো চিন্তা ভাবনা হলো, এগুলো তো কোনোটাই কিছু মানে কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধরেন ওপেন হাউস ডে, একটা প্রতিটা থানায় একটা মানে মাসে একবার মিটিং হবে, এলাকা মানুষজনকে নিয়ে বসবে, কথাবার্তা বলবে, সমস্যাগুলো কি, সমাধানের উপায়গুলো বেরিয়ে আসবে। কিন্তু এগুলা পরের দিকে কেউ কোনো ইমপ্লিমেন্টেশনে যান নাই। তো এখন এই ইন্টারিম গভর্নমেন্ট, আমাদের কেয়ারটেকার চিফ, আমাদের বিশ্বনন্দিত নোবেল লরেট, তো ওনারা যেভাবে কথাবার্তা বলছেন, আমার মনে হয় এইবার আমরা আসলেই একটা ভালো সংস্কার দেখতে পারবো পুলিশে। এখানে একটা প্রশ্ন যে থেকে যাবে যে আপনি সংস্কার করে গেলেন, তো এই সংস্কারটা আবার পলিটিক্যাল পার্টি যারা আসবেন আর কি, তারা ওইটা কতটুকু মূল্যায়ন করবেন, কতটুকু ভ্যালু করবেন। এখানে আমি যেটা বলবো যে এমন কোনো সুযোগ থাকবে কিনা যেখানে একটা আপনি সুরক্ষা দেওয়ার মতো কোনো একটা বিষয়, যে ওনারা যেটা করে গেলেন, পরে যখন যে পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আসুক এটাকে হাত দিতে পারবে না। এই ধরনের একটা সুরক্ষা দিয়ে যাবে, এই ধরনের একটা রক্ষা কবচ দেওয়া যাবে, যাতে পরবর্তীতে কেউ আসে এখানে হাত দিতে না পারেন। যদি এইটা করে দিয়ে যেতে পারেন, তাইলে আমার মনে হয় পরবর্তী সময়ে আমরা যে পুলিশ নিয়ে কথা বলছি, পুলিশ পেশাদারিত্বের সাথে কাজ করবে, কাঠামোর মধ্যে থেকে মানে সরকারকে বলবে যে আমি আপনার বেআইনি আদেশ মানব না, আপনার অবৈধ আদেশ আমি মানব না, এটা বলার সুযোগ পাবে, সুযোগটা যেন না পায়। একেবারে শেষ প্রশ্নটি জানতে চাইবো, সেটি হচ্ছে পুলিশকে আমরা গৌরবের স্থানে দেখতে চাই, তাহলে পুলিশের প্রতি আপনার পরামর্শের জায়গাটুকু কি হবে? তো পুলিশের প্রতি আমার পরামর্শ এইটাই, এত বছর পুলিশে চাকরি করার পরে যেটা বলবো, এইবার পুলিশের উপর দিয়ে যে দখলটা গেছে, যেটা আমার মনে হয় দুনিয়ার কোথাও পুলিশ এইভাবে আক্রান্ত হয় নাই। তো এটা মাথায় রেখে সামনে আমার মনে হয় পুলিশ বাহিনীতে যারা কাজ করবে তারা সঠিকভাবে কাজ করবে, পেশাদারিত্বের সাথে কাজ করবে, এবং যে কোনো সরকারের বৈধ আদেশ মানবে, এবং মুখের উপর বলতে হবে আপনার অবৈধ আদেশ আমি মানব না, আপনার বেআইনি আদেশ আমি মানব না। কেন বলবো যে বিগত দিনে আপনারা আমাদেরকে যে কষ্ট দিয়েছেন, যে যন্ত্রণা দিয়েছেন, ভবিষ্যৎ পুলিশ বাহিনীর কোনো কর্মী যেন এই ধরনের যন্ত্রণা পোহাতে না হয়। অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে আপনি সময় দিয়েছেন। নিশ্চয়ই আবারও এরকম কোনো বিষয় নিয়ে আপনাকে আমন্ত্রণ জানাতে পারবো। কৃতজ্ঞতা।
সুপ্রিয় দর্শক, আমরাও চাই পুলিশ রাজনৈতিক প্রভাবমুক্ত হোক, আমরাও চাই পুলিশ জনগণের পুলিশ হয়ে কাজ করুক। সেই প্রত্যাশা রেখেই আজকের আয়োজন এখানে শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।